এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম। বললেন, সবাই আমার স্বামীকে ক্ষমা করে দিবেন। স্বামীর অকাল মৃত্যুতে শোকাহত নারী বলেন, তিনি কখনো কারোর কষ্টের কারণ হয়ে থাকলে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তিনি আরো জানান, তার স্বামী একজন দায়িত্বশীল এবং সৎ মানুষ ছিলেন, তবে মানুষ মাত্রই ভুল করে থাকতে পারে। তিনি ইচ্ছে করে কখনোই এমনটা করেননি। তারপরেও যদি তিনি ভুল করে থাকেন তাহলে সেই ভুলের জন্য তিনি সবার কাছেই ক্ষমা প্রার্থী। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মামা। আপনারা জানেন আমার ভাগনা এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনারা আরও জানেন যে সেই সাথে অনেক কোমলমতি শিশু সহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। অনেকেই বলছেন যে জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ হচ্ছে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয় না, আসলে প্রশিক্ষণ হয় জনবহুল এলাকা থেকে দূরে, কিন্তু বিমান বাহিনীর বেলায় কিছুটা সীমাবদ্ধতা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় সারা দেশে শোকের মহর চলছে। সারা দেশ শোকে শোকাহত রীতিমতো। অনেক শিক্ষার্থী, অনেক নিষ্পাপ প্রাণ চলে গেল এই ঘটনায়। অনেকে মারা গেছে। এরকম হতাহত এবং নিহতের ঘটনা এর আগে হয়তো দেখা যায়নি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনাকে ঘিরে। অনেকেই মন্তব্য করছে যে পাইলটের অদক্ষতায়, পাইলটের গাফিলতির কারণে এরকম ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলছে বিমানের ফল্টের কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, বিমানের ফিটনেস ঠিক ছিল না, এই ঘটনা ঘটেছে। নানা ধরনের কথা শোনা যাচ্ছে। এ সমস্ত কথার কারণে এবারে দেশবাসীর কাছে ক্ষমা চাইল পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম। তিনি কেঁদে কেঁদে স্বামীর হয়ে ক্ষমা চেয়েছে দেশবাসীর কাছে। দেশবাসীর উদ্দেশ্যে পাইলট তৌকিরের স্ত্রী বলেছে, আমার স্বামী ইচ্ছা করে এই ঘটনাটি ঘটায়নি। আমার স্বামী নিজেও শহীদ হয়েছেন এই ঘটনায়। কেউ তার ইচ্ছা করে নিজের প্রাণটা দিতে চায় না। সে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছে লোকালয়ের থেকে দূরে প্লেনটি ক্র্যাশ করতে, কিন্তু হয়তো পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া হয়তো সেটা ছিল না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারপরও পাইলট তৌকিরের স্ত্রী বলেছে, যদি আমার স্বামী ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটি আল্লাহ ভালো জানে। তারপরও দেশবাসী যেন তাকে ক্ষমা করে দেয়। কারোর কাছে কোনো যদি ভুল মনে হয়, কোনো কিছু মনে হয়ে থাকে যে পাইলট তৌকির খারাপ করেছে বা কিছু একটা তার গাফিলতি ছিল, তার দোষ ছিল, তারা যেন পাইলট তৌকিরকে ক্ষমা করে দেয়। পাইলট তৌকিরের স্ত্রী কেঁদে কেঁদে এটাই বলেছে। চলুন কথা না বাড়িয়ে পাইলট তৌকিরের স্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কি বলল ক্ষমা চেয়ে, কেন বা তিনি ক্ষমা চাইলেন, আমরা সেটা দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে, তারপরে কথা বলবো। এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম। বললেন, সবাই আমার স্বামীকে ক্ষমা করে দিবেন। স্বামীর অকাল মৃত্যুতে শোকাহত নারী বলেন, তিনি কখনো কারোর কষ্টের কারণ হয়ে থাকলে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তিনি আরো জানান, তার স্বামী একজন দায়িত্বশীল এবং সৎ মানুষ ছিলেন, তবে মানুষ মাত্রই ভুল করে থাকতে পারে। তিনি ইচ্ছে করে কখনোই এমনটা করেননি। তারপরেও যদি তিনি ভুল করে থাকেন তাহলে সেই ভুলের জন্য তিনি সবার কাছেই ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে পাইলট তৌকিরের পরিবার গভীর শোকের মধ্যে দিয়ে সময় পার করছে। স্বামীকে শেষ দেখার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। দেশের মানুষের ভালোবাসা এবং সহানুভূতি তাদের এই দুঃসময় অতিক্রমে সামান্য হলেও সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে ছেলেকে স্মরণীয় করে রাখতে শহীদ ঘোষণা এবং তার নামে বিমান বাহিনীর কোনো স্থাপনার নামকরণের দাবি করেছেন তার বাবা তহুরুল ইসলাম। বুধবার দুপুরে ছেলের কবরের পাশে তিনি ডুকরে কাঁদছিলেন। সে সময় তিনি বলেন, তৌকির শুধুমাত্র আমার ছেলে ছিল না, তৌকির ছিল আমার বন্ধু। মানুষের দোষ ত্রুটি থাকে, কিন্তু বাবা হিসাবে আমি আমার ছেলের কোনো দোষ বলতে পারবো না। আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম। শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটি গেট বা ব্রিজ নামকরণ দাবি করেছি। ইতিহাসের পাতায় তৌকিরের নাম অমর হয়ে থাকুক। তৌকির আমাদের দেশের গর্ব। সে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেছে।
আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাগফিরাত কামনা করবেন। আমি এখন ফ্লাইট লেফটেন্যান্ট মরহুম মোহাম্মদ তৌকির ইসলাম বিডি 10182 জিডিপি এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বর্ণনা করছি। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম 9 নভেম্বর 1997 তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ তহুরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মদ সালেহা খাতুন। এই মেধাবী কর্মকর্তা 2014 সালে পাবনা ক্যাডেট কলেজ হতে এসএসসি ও 2016 সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। তিনি 2020 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি থেকে বিএসসি অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন করেন। কর্মকর্তা 22 ডিসেম্বর 2016 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে 1 ডিসেম্বর 2019 তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি চাকরিকালীন সময়ে বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রন পাইলট এবং একজনের হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর 11 স্কোয়াড্রন হতে বেসিক ফ্লাইং ট্রেনিং, 15 স্কোয়াড্রন হতে বেসিক জেট অ্যান্ড ফাইটার কনভার্সন কোর্স, অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং কোর্স এবং ফিজিওলজিক্যাল ইন্ডক্ট্রিনেশন কোর্স, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স, বগুড়া রাডার ইউনিট হতে ইলেকট্রনিক এয়ার ওয়ারফেয়ার কোর্স, স্কুল অফ ফিজিক্যাল ফিটনেস হতে ওয়াটারম্যানশিপ কোর্স ও বিমান বাহিনী একাডেমি হতে পোটেনশিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি অতি সম্প্রতি ভারত হতে অপারেশনাল ইন ট্রেনিং অ্যারোস্পেস মেডিসিন ফাইটার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। কর্মকর্তা 21 জুলাই 2025 আনুমানিক 1313 ঘটিকায় নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হন। পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম কর্মকর্তার কমিশন চাকরি 5 বছর 7 মাস 21 দিন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 27 বছর 8 মাস 13 দিন। মৃত্যুকালে তিনি মা বাবা, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিমান বাহিনীতে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তার অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মরহুমের মামা জনাব মোহাম্মদ আলীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মামা। আপনারা জানেন আমার ভাগনা গতকালকে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনারা আরও জানেন যে সেই সাথে অনেক কোমলমতি শিশুসহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। এছাড়া তার সাথে যদি কোনো লেনা দেনা থাকে, আপনাদের কোনো দেনা পাওনা থাকে, সেটা আমাদেরকে জানাবেন অথবা বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, উপযুক্ত কর্তৃপক্ষ আছেন, তাদেরকে আপনারা জানাতে পারেন। গতকাল থেকে আমাদেরকে, বিশেষ করে তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে, আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যেন তিনারা এইভাবে পরিবারের পাশে থাকে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেকে বলছেন যে জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ হচ্ছে? জনবহুল এলাকায় প্রশিক্ষণ হয় না। আসলে প্রশিক্ষণ হয় জনবহুল এলাকা থেকে দূরে। কিন্তু বিমান বাহিনীর বেলায় কিছু তার সীমাবদ্ধতা আছে। তাদের এই বিশেষ করে ফিক্সড উইং প্লেনগুলা, বিমানগুলা, হেলিকপ্টার যে কোনো জায়গা থেকে উঠানামা করতে পারে, কিন্তু এই ধরনের ফাইটার জেট বা ফিক্সড উইং যে প্লেনগুলা, এগুলো মেইন এয়ারপোর্ট থেকে উঠতে হয়। কিন্তু আমাদের বিমান বাহিনীর জন্য আলাদা কোনো এয়ারপোর্ট নেই, যেটা এর আগে সরকার করে নাই। আগের সরকারগুলো আর স্বৈরাচার সরকারের সময় তো নয়, যদিও যেমন আমাদের লালমনিরহাট আছে, তারপরে যশোরের যে এয়ারপোর্টটা আছে ওইটাকে এক্সটেনশন করা যায়, এই ধরনের বিমান বাহিনীর পক্ষ থেকে অনেক প্রপোজাল ছিল। কিন্তু আগের সরকারগুলো এই জিনিসটাকে অগ্রগণ্যতা দেয় নাই। আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে আগুন না লাগে ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তা করি না আমাদেরকে ঘর বাঁচানোর। সেজন্য আমাদের উচিত এটা বোঝার, এই ফিক্সড উইং প্লেনগুলো ওঠার জন্য ওরা ইউজ করে এই মেইন এয়ারপোর্ট। ওরা মেইন এয়ারপোর্ট থেকে উড়ে চলে যায় মধুপুর এলাকা বা অন্যান্য খোলামেলা জায়গায়, যেখানে ওরা ওদের প্রশিক্ষণ ফ্লাইং গুলা করে। তো সেই জন্য এটা কিন্তু উঠানামার ওই পথেই এই দুর্ঘটনাটা ঘটছে। তাও পাইলটদের একটা প্রশিক্ষণ থাকে যে যদি ক্রাশ ল্যান্ডিং করতে হয়
তখন তাদেরকে জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে খোলামেলা জায়গায় গিয়ে ল্যান্ড করার বা বিমানকে নামানোর জন্য বলা হয়। এবং এই ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেও চেষ্টা করছিল খোলামেলা জায়গার জন্য, এবং স্কুলের মাঠ দেখেই ওখানেই সে হয়তো ডাইভ করেছে। তো আমার কথা হচ্ছে যে এগুলো আসলে বের হয়ে আসবে, এগুলো নিয়ে আমাদের বেশি এত আলোচনা সমালোচনার দরকার নেই, কারণ এগুলো আমরা বুঝবো না। এগুলো টেকনিক্যাল আসপেক্ট গুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক, প্রশাসনিক যেসব সীমাবদ্ধতা এবং ল্যাপসেস ছিল ওগুলো বের হয়ে আসুক আমরা আশা করি, এবং সরকার এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবার, তাদেরকে সুচিকিৎসার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা আশা করি, এবং সরকার পদক্ষেপ নিচ্ছে আমরা জানি। তারপর তাদের পরিবারকে ক্ষতিপূরণের চেষ্টা করবেন, এবং ওই স্কুলে যেসব ছাত্র এখনো বেঁচে আছে, তারা যে একটা মানসিক যন্ত্রণার ভিতরে আছে, একটা মেন্টাল ট্রমার ভিতরে আছে, তাদেরকে তাদের বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ এই মানসিক যন্ত্রণা বা মানসিক ট্রমা থেকে কাটিয়ে ওঠা আমাদের সন্তানদের দরকার। কারণ দুনিয়ার বিভিন্ন জায়গায় এই মেন্টাল ট্রমাটাকে এখন খুব গুরুত্ব দেওয়া হয়, কারণ এখান থেকে মানুষের মেন্টাল হেলথ প্রবলেম হয়ে যায়, মানসিক সমস্যা হয়ে যায়। সেই জন্য এই ছোট ছোট বাচ্চাগুলো তাদের চোখের সামনে দেখেছে এই ধরনের একটা বিভৎস দুর্ঘটনা, তাদের সামনে দেখেছে তাদের সহপাঠী মারা গেছে, তাদের সামনে দেখেছে তাদের সহপাঠী জলে পুড়ে গড়ে গেছে। তো এই জিনিসগুলো তাদেরকে কুড়ে কুড়ে খাবে, তাদেরকে একটা মানসিক যন্ত্রণা দিবে। তাদের এই মানসিক যন্ত্রণা থেকে বের করে স্বাভাবিক করার জন্য একটা প্রোগ্রাম সরকার অবশ্যই নেওয়া উচিত, এবং এটা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গলজনক হবে। এবং সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের উচিত ধৈর্য ধারণ করা, গুজবে কান না দেয়া, উস্কানিমূলক কথাবার্তা যাদের বলছে তাদেরকে চিহ্নিত করা, আইনের হাতে তুলে দেয়া। লাশ গুম করা, ওখানে সেনাবাহিনী বা উদ্ধারকর্মী যারা আছে তাদের লাশ গুম করার কি কারণ থাকতে পারে আপনারাই বলুন। ওখানে উদ্ধারকর্মীরা ক্যামেরা নিয়ে গিয়ে কি লাভ হতে পারে? যার সন্তান চলে গেছে সে বুঝছে, আপনি গিয়ে তার ছেলের সন্তানের গলিত লাশ, পুড়ে যাওয়া লাশ, বিভৎস লাশ বা শরীরের ছবি তুলে কোনো লাভ আছে? ওখানে গিয়ে আপনারা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন, সেই জন্য আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আর এই ধরনের দুর্ঘটনাস্থলে কখনো মিডিয়া কর্মীদেরকে প্রাথমিকভাবে পুরো জিনিসটাকে ম্যানেজ না করা পর্যন্ত ওখানে ঢুকতে দেওয়া হয় না। দুনিয়ার সব জায়গায় আপনারা দেখেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব পরিবারকে যতদূর পারা যায় যার যার অবস্থান থেকে আমরা সহায়তা করি, এবং আল্লাহর কাছে দোয়া করি যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, সন্তানদেরকে হারিয়েছেন, তাদের এই কষ্টটাকে বয়ে বেড়ানোর জন্য শক্তি দিন। শুধু একমাত্র বাংলাদেশের মতো একটা জায়গায় রাজধানীর বুকে ফাইটার বিমানগুলো চলাচল করে, যেটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। এয়ারলাইন্স গুলোতে কোটি কোটি টাকা লোকসান হয় শুধু এই ফাইটার বিমান উঠানামার কারণে। এই ফাইটার বিমানগুলো থাকে বর্ডার এলাকায়, কোনো সভ্য দেশে এইভাবে রাজধানীর বুকে এইভাবে ফ্লাইট চালনা করা হয় না। এই উত্তরাতে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুদিন আগে কক্সবাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কক্সবাজারে এটা বলা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে মানুষ বেঁচে গেছে, কিন্তু আসলে ওটা ছিল পাইলট রোলিং করতে যেয়ে সেটা অ্যাক্সিডেন্ট করেছে। মাটিতে যখন আশ্রয় পড়ে সে আশ্রয় পড়া বিমান নিয়ে সে আবার ফ্লাইট করছে। এটাকে প্রচার করা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে বেঁচে গেছে, আসলে কিন্তু বিষয়টা তা ছিল না। পাইলটে 200 ফিটের নিচে কখনো রোলিং করার নিয়ম নাই। সে রোলিং দেখাইতে যে অ্যাক্সিডেন্ট করে একটা বাংলাদেশ একটা মূল্যবান সম্পদ প্লাস নিজের জীবন ধ্বংস হয়েছে। এখানেও অনেকবার বলা হয়েছে যে আপনারা এখানে এইসব ফ্লাইট বন্ধ করেন। উত্তরার মতো একটা আবাসিক এলাকা, ফাইটার বিমানের শব্দে অসংখ্য রুগী এখানে থাকতে পারে না। সেখানে বারবার বলার পরেও এই ঢাকা শহরের সুযোগ সুবিধা লোভে এরা ঢাকা শহর ছাড়তে চায় না। এটা কেন হবে এখানে বলেন? এটা একটা আবাসিক এলাকা, এখানে কেন ফ্লাইট এভাবে পরিচালনা করা হয়? ফাইটার বিমান সবসময় নিরাপত্তার একটু থাকে এটা কারণ। আর যে একটু আগে একজন বললেন যে নিরাপত্তা দেখে এটা ফ্লাইট পরিচালনা করা, নিরাপত্তা দেখেই করা হয়। ইঞ্জিনিয়াররা সাইন করার আগে সবসময় নিরাপত্তার ওইটা নিজেরা নিজেদের দায়ভার কাঁধে নিয়েই করে, কিন্তু এরপরে অ্যাক্সিডেন্টের কথা কিন্তু বলা যায় না। এগুলো লো অল্টিটিউডের বিমান, এগুলো অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেক্ষেত্রে আপনাদেরকে উচিত যে এখানে যে একটা পাবলিক প্লেসে এগুলো পরিচালনা করা, আপনারা এটা চিন্তা করেন। এরকম অ্যাক্সিডেন্ট, সরি আমি এয়ারলাইন্সে জব করি, এগুলো নিয়ে কর্তৃপক্ষকে বহুতবার বলা হয়েছে, কিন্তু এগুলো কখনো এর আমলে নেয় না। পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তান চায়না থেকে এই ফিফথ জেনারেশন ফাইটার নেওয়ার পরিকল্পনা চলতেছে, তাদের JF-17 আছে। আমরা চাইলে অনেক আগে এসব কিনতে পারতাম, বাট কেন আমাদের পাশের কান্ট্রি যদি 4.5 জেনারেশনের রাফাল থাকতে পারে, আমাদের কারণ MiG-21 আমরা এখানে আছি। কোনো মতে ক্যাপাবিলিটি নেই, আমাদের ভালো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, আমাদের অ্যান্টি এয়ার ক্যাপাবিলিটি নাই। আমরা এখন এই পর্যন্ত একটা জেনারেল স্টেটমেন্ট পাই না যে এই প্ল্যানটা এখানে এই ট্রাজেক্টরিতে কিভাবে আসছে, এতগুলো যে ফান্ড এয়ার ফোর্সের পিছিয়ে, এগুলো কোথায় যায় চান আপনি? আসলে সরকারের এখানে ব্যর্থতা কোথায়? সরকারের ব্যর্থতা হচ্ছে এখানে আমাদের যে এয়ারফোর্সটা কিন্তু কখনো এতটা ডেভেলপ ছিল না। এন্ড ইভেন সিন্স আমাদের এই এয়ারফোর্স এতটা ডেভেলপ না, বাইরের কান্ট্রি থেকে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের এর আগে এয়ারক্রাফট কেনার অনেক অফার এসেছে অনারেবল প্রাইম মিনিস্টার এই যে শেখ হাসিনার কাছে। ইভেন একটা লেটারও ছিল এখানে সোশ্যাল মিডিয়াতে, দেয়ার ইজ বিন লাইক অনগোয়িং লেটার
যেখানে ছিল যে ক্লিয়ারলি লেখা আছে যে ইউরো ফাইটার টাইফুন কেনার আমাদের আবেদন করছিল, বাট কিছু করে নাই। এখন প্রত্যেক বছর এই এয়ারফোর্সের এখানে কোটি কোটি টাকা ফান্ড করা হয়, এই টাকাটা কোথায় যায় আমরা আসলে কেউ জানি না। এ পর্যন্ত আজকে যদি আমাদের এয়ারফোর্সটা যদি এখানে আরো বেটার থাকতো, এরকম অ্যাক্সিডেন্ট ইজিলি অ্যাভয়েড করা যেত, এটা আমি মনে করি। আর এ পর্যন্ত এখনো চাইলে সম্ভব, কিন্তু এখনো মানে কোনো আমি প্রপার স্টেপস দেখতেছি না। যেমন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা ইনভেস্টিগেশন টিম অলওয়েজ রেডি থাকে, ঠিক আছে, উইথিন 24 আওয়ার একটা জেনারেল স্টেটমেন্ট দেয়। আমরা এখন এই পর্যন্ত একটা জেনারেল স্টেটমেন্ট পাই না যে এই প্লেনটা এখানে এই ট্র্যাজেক্টরিতে কিভাবে আসছে। আর আমার মেইন কথা হচ্ছে এরকম একটা এরিয়াতে ফ্লাইট প্ল্যান কেন বানানো হবে একটা প্লেনের? কারণ এটা ফাইটার জেট প্লেন ছিল, প্লেনটা যদি এদিক দিয়ে আসে, এদিক দিয়ে বা কেন এসে এখানে পড়বে? এখানে যদি পড়ে, এখানে আমি বলতেছি না পাইলটের ছিল, অবভিয়াসলি আমি বলবো যে পাইলট হি গেভ হিজ বেস্ট, বাট আমি মনে করি এটাকে আরো অনেকভাবে এটাকে অ্যাভয়েড করা যেত। প্লাস আরেকটা জিনিস হচ্ছে প্লেনের মেইনটেনেন্স। আমাদের এখন কারেন্টলি মানে বেস্ট ফাইটার জেট উই হ্যাভ ইজ MiG-29। MiG-29 এর এখন আমাদের মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে ইঞ্জিন গুলোর মধ্যে জং ধরে গেছে। কয়েকদিন আগে আমি যেটা দেখলাম, রাশিয়া থেকে আমাদের নিউ সেটস অফ ইঞ্জিন আনার কথা, কারণ এত বাজে অবস্থা। এন্ড কথা হচ্ছে এতগুলো যে ফান্ড এয়ারফোর্সের পিছিয়ে, এগুলো কোথায় যায়? আমার কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ডে 6 জেনারেশন 7 জেনারেশন এই জেনারেশন চলতেছে, আমাদের দেশে আমরা 3rd জেনারেশনে একা ওয়ার্ল্ডে অলরেডি 6 জেনারেশন ফাইটার আছে কারো কাছে। এখন আমি আপনাদের বলি, ফর এক্সাম্পল ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়ার কিন্তু অলরেডি 4.5 জেনারেশন একটা ফাইটার আছে, রাইট? ইভেন আমি জাস্ট আমার নেবার কান্ট্রির কথা বললাম, ঠিক আছে, সিন্স বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এত কথা মানে আসা যাওয়া করে, তো মনে করেন যে আমাদের পর মানে পাশের কান্ট্রি যদি 4.5 জেনারেশনের রাফাল থাকতে পারে, আমাদের কারণ MiG-21 আমরা এখানে আছি, আমাদের তো ফান্ডিং কম নাই। পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তান চায়না থেকে এই ফিফথ জেনারেশন ফাইটার নেওয়ার পরিকল্পনা চলতেছে, তাদের JF-17 আছে। আমরা চাইলে অনেক আগে এসব কিনতে পারতাম, বাট কেন? এতগুলো ফান্ড কোথায় যায়? আমি মনে করবো একদমই না, কারণ আমাদের এখন কারেন্টলি যে প্লেনটা আছে আমার মনে হয় সেটা MiG-29G ভার্সন, যেটা একটা এক্সপোর্ট ভ্যারিয়েন্ট। আমাদের এখন যদি মনে করেন, এখন আপনারা যদি বলেন এই যুদ্ধ করার ক্ষমতা, আমাদের যদি এয়ারফোর্স মানে এই আপনার রানওয়ে থেকে প্লেন ওঠার সাথে সাথে তো ইন্ডিয়ান এয়ারে যে আমাদের প্লেনটা থাকবে, আমাদের তো এমনি দেশটা আমরা ছোট না, কোনো মতে ক্যাপাবিলিটি নেই, আমাদের ভালো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, আমাদের অ্যান্টি এয়ার ক্যাপাবিলিটি নাই, আমাদের তো এই দিক দিয়ে আমরা তো ভালো কিছু না। আমাদের যেটা আছে সেটা বলতে পারবো আর্মি, আমাদের গ্রাউন্ড ফোর্সেসটা আমাদের তাও একটু যা ডেভেলপ, গ্রাউন্ড ফোর্সেসের তুলনায় আমার মনে হয় না যে এয়ারফোর্স অতটা কিভাবে, একদমই না। আর স্পেশালি আমাদের এই MiG-29G যে প্লেনের মধ্যে যেসব আর্মামেন্ট আছে, এর চেয়ে আরো অত্যাধুনিক অনেক আর্মামেন্ট আছে অন্যান্য প্লেন। আমি তখন ঘটনাস্থলে ছিলাম না, বাট যতটুকু আমি দেখে মনে হয়েছে, আমি ইম্প্যাক্ট এরিয়াটা যতটুকু দেখলাম, প্লেনটা আসছে এই ট্র্যাজেক্টরিতে, এন্ড প্লেনটা যখন পড়ছে, না আমি ছিলাম না, বাট ইম্প্যাক্ট এরিয়া দেখে বোঝা যায় না। এখানে আমরা একজনের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি যে প্লেনটা কিভাবে ক্র্যাশ করছে। আমরা যতটুকু শুনলাম, প্লেনটা নিদার উল্টা ছিল, নিদার আগুন লাগছে, প্লেনটা ওয়াজ ইন পারফেক্ট মিন কন্ডিশন, রাইট? প্লেনটা জাস্ট একটু ব্যাকা ছিল। আপনারা যদি ডেড বডি দেখেন, একজনের একটা মেয়ের পুরো এইভাবে স্লাইস হয়ে গেছে। সো আমরা যেটা এক্সপেক্ট করতেছি যে প্লেনের একটা পাখাটা ওই মেয়ের উপর দিয়ে চলে গেছে। এন্ড আরেকটা কথা হলো যে যখন প্লেনটা আমরা ক্র্যাশ সাইট দেখছি, তখন ক্র্যাশ সাইটের আগে এই রাস্তা থেকে শুরু করে ডেড বডিজ দেখা শুরু করছি, হাড্ডি ভেঙে গেছে, ছোট ছোট বাচ্চাদের হাড্ডি ভেঙে গেছে। আপনারা যদি এক্সপ্লোশন সাইটটা দেখেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো, দুর্ঘটনা হলে তার আর কি বা দোষ হতে পারে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পাইলট তৌকিরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, জান্নাতুল ফেরদৌস যেন নসিব করে। এখানে দোষ কারো নয়। কিছুদিন আগে ভারতের আহমেদাবাদে একটি বিমান বিধ্বংসের ঘটনা ঘটে এবং এতে কেউ অপরাধী হয়। এটা একটা দুর্ঘটনা, কখন কোন দুর্ঘটনা হতে পারে বলা যায় না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে কখন কী ঘটবে। যাই হোক, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছে, তাদের জন্য দোয়া করি আমরা সকলেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে লিখে যাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, অপিনিয়নটা। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।